আচ্ছা, আপনাদের কি কখনো মনে প্রশ্ন জাগেনি যে ফেসবুক তো তাদের যে কোনো সেবা ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেয় না? তাহলে তারা কিভাবে পৃথিবীর ধনী কোম্পানিগুলোর মাঝে একটি হয়ে গেল? কিভাবেই বা ফেসবুক বিলিয়ন ডলার আয় করে? অথবা ভাবুন তো, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এরা আসলে কি বিক্রি করে? কিভাবে এত বেশি পরিমাণ অর্থ আয় করে? গুগল ঠিক কোন কারণে আমাদের পুরো ফোনের অ্যাক্সেস নেয়? ঠিক এই প্রশ্নগুলোর উত্তর এবং সাথে আরো গভীর ও রোমাঞ্চকর কিছু তথ্য নিয়ে আমি আহ, অসাধারণ একটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি, যা হচ্ছে ডকুমেন্টারি দ্য সোশ্যাল ডিলেমা। তো দ্য ডার্ক সাইড অফ সোশ্যাল মিডিয়া, এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে ফ্রম দ্য পিপল হু ক্রিয়েটেড ইট। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্য সোশ্যাল ডিলেমা নেটফ্লিক্সের একটি গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টারি ছিল। নেটফ্লিক্সের 1.5 ঘন্টার এই ডকুমেন্টারি ফিল্মটি দেখার পর আপনার মস্তিষ্কে মোটামুটি একটা শিহরণ বয়ে যাবে। খানিকটা অবশ অবশ ভাব নিয়েই আপনি উপলব্ধি করবেন যে আমরা আসলে কিসের মধ্য দিয়ে আছি, কিংবা কিসের মধ্য দিয়ে যাচ্ছি। এটি এমন একটি ডকুমেন্টারি ফিল্ম যা সকলেরই দেখা উচিত, বোঝা উচিত। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে আমরা কিভাবে পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অন্ধকার দিক নিয়েই এটি তৈরি করা হয়েছে। অ্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত পরিচালক জেফ ওরলস্কি এটি পরিচালনা করেছেন। প্রথমেই ব্যাখ্যা করা যাক যে প্রকৃত অর্থে ডিলেমা বলতে কি বোঝায়। ডিলেমা শব্দটির বাংলা অর্থ হলো দ্বিধা, দোটানা বা উভয় সংকট। মূলত দুই ধরনের নীতি, যেখানে দুটো একই সাথে সমানভাবে জরুরি কিংবা প্রয়োজনীয়, আবার একই সাথে ক্ষতিকরও, এমন কিছুর মধ্যে থেকে একটাকে বেছে নেয়া বা ছেড়ে দেয়াকে ডিলেমা বলে। এটি এমন একটি অবস্থা যখন কোনো কিছুকে ছেড়ে দিয়ে কিছুকে ছেড়েও দেয়া যায় না, আবার ধরেও রাখা যায় না। এমন মূল প্রসঙ্গ আহ তুলে ধরা হয়েছে যা অসাধারণভাবে ব্যাপৃত হয়েছে। এমন মূল প্রসঙ্গ আছে এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন মূল প্রসঙ্গে আসা যাক। বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ খুবই কমই আছেন। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার ছাড়া আমাদের চলেই না। স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে 50 ঊর্ধ্ব ভদ্রলোক সবাই ব্যস্ত ইন্টারনেট জগৎ নিয়ে, হোক তা যোগাযোগের মাধ্যম কিংবা বিনোদনের। আমরা অনেকেই বুঝতে পারি যে এসবের ফলে অনেক সময় নষ্ট হচ্ছে। অনেকেই অনেক চেষ্টা করেও করছি বারবার দূরে থাকার জন্য, কিন্তু তবুও এই জাল থেকে নিষ্কৃতি পাচ্ছি না। 8 ঘন্টার জন্য সময় কাটাবো বলে কাটিয়ে দিচ্ছি 4-5 ঘন্টা, এমনকি সারাদিনও। কিন্তু একবারও কি আমরা নিজেদের প্রশ্ন করেছি কেন এমন হয়? কেন আমরা মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক মাধ্যম কিছুটা একটু দূরে রেখে নিজেকে সময় দিতে পারছি না? কেন আমরা ঘন্টার পর ঘন্টা নিউজ ফিড স্ক্রল করে যাচ্ছি, কিংবা একের পর এক ইউটিউবে রিকমেন্ডেড ভিডিওগুলো দেখেই চলে যাচ্ছি? দ্য সোশ্যাল ডিলেমা এই ডার্ক সাইড গুলো তুলে ধরে। এর কারণগুলো ডকুমেন্টারিতে খুব সুন্দর এবং সাবলীল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি একদিকে যেমন আপনার চোখ খুলে দেবে, তেমনি এটা উপলব্ধি করাবে যে আসলে আমরা আমাদের মূল্যবান জীবনটাকে কোথায় নিয়ে যাচ্ছি। এই ডকুমেন্টারিতে বলা অনেক কথা নিঃসন্দেহে আপনার মনে গেঁথে যাবে। সেগুলোর মধ্যে দুটো উল্লেখযোগ্য কথা হলো, প্রথমটি হলো, ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট, ইউ আর দ্য প্রোডাক্ট। আমাদের বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের মূল্যবান সময়, মনোযোগকে কেন্দ্র করেই বিশাল বাণিজ্য চলছে। আসলে বিনামূল্যে হলেও আমরা আসলে এখানে বছরের পর বছর ধরে নিজেই বিক্রি হয়ে চলেছি। আর দ্বিতীয় উক্তিটি হলো, নেভার বিফোর ইন হিস্ট্রি হ্যাভ 50 ডিজাইনার্স মেড ডিসিশনস দ্যাট উড হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন 2 বিলিয়ন পিপল। সত্যি বলতে কি,
বর্তমানে সামাজিক যোগাযোগ সহ যে সমস্ত অ্যাপ্লিকেশন অনলাইন কমিউনিকেশন ব্যবহৃত হচ্ছে তার সবগুলোই বিশেষভাবে ডিজাইন করা। এই এই ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে হিউম্যান সায়েন্স, মাথায় রাখা হচ্ছে হিউম্যান সাইকোলজি। ওয়েবসাইটের কালার করা থেকে শুরু করে কন্টেন্ট ডিসপ্লে, লেআউট, সবকিছুই এমনভাবে পরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীকে আরো বেশি সময় ধরে সংযুক্ত রাখা যায়। এখন আসা যাক সোশ্যাল ডিলেমার আলোচ্য বিষয় এবং উপরে করা কিছু প্রশ্ন, যা কিছু সরল উত্তর নিয়ে। পূর্বে উল্লেখিত একটি প্রশ্ন আবার করা যাক। আপনি বা আমি কেউ কেউই তো ফেসবুকে একটি টাকাও দিই না, তাহলে ফেসবুক আসলে টাকা পায় কোথা থেকে? আপনি হয়তো চট করে বলবেন, ফেসবুকে যাদের বিজ্ঞাপন দেখানো হয় তারা দেয়। বেশ, একদম ঠিক, তারাই দেয় টাকা। ফেসবুকের মূল আয়ের উৎস ওই বিজ্ঞাপনগুলোই। এবার তাহলে ভাবুন তো, এই বিজ্ঞাপন দেখানোর জন্য তারা আসলে কি বিক্রি করছে? একটু ভেবে দেখলেই বুঝবেন যে তারা আসলে আপনাকে বিক্রি করছে, আমাকে বিক্রি করছে। আপনার এই যে মনোযোগ, আপনার যে সময় আপনি ফেসবুকে কিংবা অন্যান্য সাইটে খরচ করছেন, আপনার প্রচুর সংখ্যক তথ্য এই সাইটগুলোতে প্রতি মুহূর্তে দিয়ে থাকেন। তারা সেগুলোর বিভিন্ন অ্যাড এজেন্সি কিংবা অন্যান্য কোম্পানিগুলোর সাথে সরবরাহ করে বিজ্ঞাপন দেখানোর জন্য কাজ করে। মূলত এটি হলো ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্রধান বিজনেস মডেল। তারা সবসময় চেষ্টা করে যেন একজন মানুষ তার সর্বোচ্চ সময়, মনোযোগ তার ওই বিশেষ অ্যাপ কিংবা সেবায় ব্যয় করে। এজন্য তারা নিত্য নতুন আপডেট সহ নতুন নতুন ফিচার, ট্রেন্ড একটার পর একটা আনতেই থাকে। আপনি স্বাভাবিক দৃষ্টিতে মনে করেন এটা এমন একটা মাধ্যম যা আমাদের জীবনকে সহজ করে, দূরের মানুষদেরও কাছে টানে। কিন্তু ঠিক একই সময়ে তাদের বিজনেস মডেল যেহেতু এমন যে আপনার সর্বোচ্চ মনোযোগ তারা নেয়ার চেষ্টা করবে, তাই বাস্তবিক দৃষ্টিতে এমন সময় দিতে গিয়ে আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে দূরত্ব বাড়াচ্ছেন, কিংবা আপনার পাশেরই সত্যিকার মানুষগুলোকে আপনার যতটুকু সময় দেওয়ার কথা ছিল আপনি সেটি দিতে পারছেন না বা দিচ্ছেন না। ঠিক এই জায়গাতেই হলো ডিলেমা বা দ্বন্দ্ব। আপনার আমার ব্যক্তিগত তথ্যগুলো ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড ম্যানিপুলেট করছে। আপনি আমি মনে করছি যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সুবিধা নিচ্ছি, আসলে কিন্তু বিষয়টি উল্টো। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আমাদের ব্যবহার করছে তাদের মুনাফার জন্য। বিলিয়ন ডলারের ব্যবসা টিকিয়ে রাখতে পরিকল্পিতভাবে মানুষকে অভ্যস্ত করা হচ্ছে, যার ফলে পরিবর্তিত হচ্ছে মানুষের আচরণ এবং অভ্যাস। তৈরি হচ্ছে সোশ্যাল ডিলেমা বা সামাজিক সংকট। ব্যবহারকারীকে অ্যাপে কয়েক ঘন্টা ধরে রাখতে পারলে অনেক বিজ্ঞাপন দেখানো যায়, আর এই বিজ্ঞাপন দেখানোর জন্য প্রত্যেক নিউজ ফিড সাজানো হয় আলাদাভাবে। দুজন ব্যক্তির মাঝে খুব মিল থাকলেও তাদের ফেসবুকের নিউজ ফিড হবে সম্পূর্ণ ভিন্ন, কারণ প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা বিজ্ঞাপন পোস্ট ও নিউজ নিয়ে নিউজ ফিড সাজায় ফেসবুকের অ্যালগরিদম। যখন ফেসবুকের লাইক বাটন চালু করা হয়, তখন কর্তৃপক্ষ ভেবেছিল এটি মানুষের মধ্যে ইতিবাচকতা ছড়াবে। কিন্তু তারা চিন্তাও করেনি যে এই মানুষ এই লাইক নিয়ে কোনো এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে, কার কত বেশি লাইক। পরবর্তীতে এটাকে ধরে তারা তাদের পরিকল্পনা সাজিয়েছে। আপনি আমি মনে করেন ফেসবুকে শুধু লাইক বাটনের পরিবর্তে যদি আরো ৬টি প্রতিক্রিয়া যোগ করা হয়েছে, যা আমাদের ভাবকে আরো বেশি প্রকাশ করার জন্য। এটি হতে পারে আপনার দৃষ্টিতে সত্যি, কিন্তু এর অপর দিকের সত্যটা হলো, আগে আপনি শুধু দেখতেন আপনার ছবিতে কতটি লাইক পড়েছে, কিন্তু এখন দেখেন কতটি লাইক, কতটি লাভ, কতটি ওয়াও, কতটি হাহা রিয়্যাক্ট এসেছে। এই ছোট পরিবর্তনই অনেক বড় ধরনের ব্যবধান তৈরি করে দেয়। এর দ্বারা ঠিক কার কাছ থেকে আপনি কতটুকু কিরকম মনোযোগ বা প্রতিক্রিয়া পাচ্ছেন তা মনে গেঁথে রাখছেন। এবং এটি করার জন্য আপনাকে আগের থেকে
অনেক বেশি ফেসবুকের সাথে যুক্ত থাকতে হচ্ছে, আরো বেশি সময় বা মনোযোগ দিতে হচ্ছে। আরো বড় বিষয় হচ্ছে, একে আমার আপনি বাস্তব জীবনের গুরুত্বের মাপকাঠিতেও ফেলছেন, অথচ পুরো বিষয়গুলো হলো ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানিগুলোর বিজনেস মডেল, তাদের সেবার মধ্যে আপনাকে আটকে ধরে রাখার জন্য, যেন আপনি সর্বোচ্চ সময় ও মনোযোগ সেখানেই দিয়ে থাকেন। বর্তমান সময়ের খুবই আলোচিত একটি বিষয় হলো ডিপ্রেশন বা বিষণ্ণতা। একটু চিন্তা করলেই বুঝতে পারেন যে সোশ্যাল মিডিয়া গুলো যেমন আপনাকে একটি জায়গা করে দিয়েছে নিজের বিষণ্ণতা বা মানসিক অবস্থা নিয়ে কথা বলার জন্য, ঠিক তেমনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এরাই আপনার বিষণ্ণতার একটা বড়সড় কারণ হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছে। আপনার আমার মন মানসিকতা, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, মতামত কিংবা রুচির অনেক কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে এই সোশ্যাল মিডিয়া গুলো। এই লেখার শুধুমাত্র ফেসবুকের কথাই বেশি করে বলা হচ্ছে, কারণ ফেসবুক পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক মাধ্যম, একই সাথে আমাদের কাছে বেশি পরিচিত। তবে সোশ্যাল ডিলেমা ডকুমেন্টারিতে পুরো 1.5 ঘন্টা জুড়ে ফেসবুক, গুগল থেকে শুরু করে প্রতিটি অনলাইন সার্ভিস নিয়ে আমাদের জীবনকে গ্রাস করা এবং এর থেকে আহ আমরা কিভাবে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা বিভিন্ন সিনেমা কল্পকাহিনী দেখে বা পড়ে যে কল্পনা করি একদিন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দখল করে নেবে, সেটা হওয়ার আগেই এই সোশ্যাল মিডিয়াগুলো সুনিপুণ বিজনেস মডেল ও প্ল্যানিং, অতি দক্ষ অ্যালগরিদম এবং আমাদের খামখেয়ালি মনোভাব ও অসচেতনতা ইতিমধ্যেই আমাদের অনেক কিছুর দখল নিয়ে নিয়েছে। আমাদের ব্যক্তিগত সকল তথ্য তাদের কাছে আছে। তারা আমাদের পছন্দ অপছন্দ, প্রকাশ্য, গোপনীয়, এমনকি ব্যক্তিসত্তা সম্পর্কেও এত বেশি জানে, যা হয়তো আমাদের খুব কাছের কেউ বা আমরা নিজেরাও জানি না। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি, এবং অনেক বড় রকমের সত্যি। অথচ আমাদের কাছে, আমাদের সাথে এত কিছু করার অধিকার আমরা নিজেরাই তাদের দিয়েছি। আমরা নিজেরাই তাদের সকল টার্মস এন্ড কন্ডিশন মেনে নিয়ে তাদের সার্ভিস নির্দ্বিধায় ব্যবহার করে যাচ্ছি। কিন্তু মজার অথবা দুঃখের বিষয় হলো, এই এত কিছুর কিছুই আমরা জানছি না, উপলব্ধি করছি না। দ্য সোশ্যাল ডিলেমা আমাদের সামনে এই বিষয়গুলোই তুলে ধরেছে। সোশ্যাল মিডিয়ার উল্টো দিকের সত্যিগুলো আমরা উপলব্ধি করতে বাধ্য হচ্ছি। তো যেই বিষয়টি আমি আলোচনা করলাম, আসলে আমি একটু প্রেজেন্টেশন আকারে দেখাতে চাইছি। যেখানে আমি দ্য সোশ্যাল ডিলেমা আনমাস্কিং দ্য ডিজিটাল মেইজ নামে একটা প্রেজেন্টেশন করছি, যা খুব সুন্দর করে, খুব দ্রুত বিষয়টিকে উপস্থাপন করবে। দ্য সোশ্যাল ডিলেমা আনমাস্কিং দ্য ডিজিটাল মেইজ। এখানে আমরা ইউটিউব, গুগল, আসলে আহ, এরা কোনো ধরনের চার্জ নেয় না। তাহলে এরা কি বিক্রি করে, এই বিষয়টি যেটা নিয়ে আমি প্রথমে বলেছি। তো এটা নেটফ্লিক্সের একটা অসম্ভব সাকসেসফুল ডকুমেন্টারি ছিল। আর এই সোশ্যাল ডিলেমা 90 মিনিটের মধ্যে আমাদের পুরো বিষয়টি তুলে ধরেছে। এমি অ্যাওয়ার্ড উইনার জেফ পোরলস্কি এই ডকুমেন্টারিটি করেছেন। এত ডেটা যে আমরা ব্যবহার করছি, আমরা যে সময় দিচ্ছি, তার বিনিময়ে কিন্তু আমি কিছুই পাচ্ছি না। তাহলে আমরা প্রথমে আসি, দ্বিধা বা ডিলেমা এই বিষয়টি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি two equally urgent or necessary principles conflict, each carrying potential harm. তো দ্য সোশ্যাল ডিলেমা একটা প্যারাডক্স, যেখানে আমরা, একটা কথা আছে না যে স্বাদের জন্য খেতে পারছি না, স্বাদের জন্য ছাড়তে পারছি না, কাটার জন্য গিলতে পারছি না, বিষয়টা ওরকম। আবার ডিজিটাল এডিকশন যেটা এখানে দেখাচ্ছি, ফ্রম স্টুডেন্টস টু সিনিয়র, একদম সবাই, এন্টারটেইনমেন্ট হোক বা কন্টেন্টের জন্য হোক, আমরা ইন্টারনেটের সাথে এতই অ্যাটাচ যে কোনো কারণে যদি ইন্টারনেট অফ করে দেওয়া হয় তখন আমরা পাগল হয়ে যাব।
আসলে এখানে এই যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো এত এডিকটিভ হওয়ার কারণ কি, বা এত আহ, আকর্ষণীয় হওয়ার কারণ কি, আমরা ছাড়তেই কেন পারছি না, আমাদের মূল্যবান সময় কেন এখানেই দিয়ে দিচ্ছি? তো এখানে দুটো কোটেশন আমি বলেছিলাম। ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট, ইউ আর দ্য প্রোডাক্ট। অর্থাৎ our attention and time are valuable commodities traded on these platforms. We are constantly being sold even if we don't realize it. আবার দ্বিতীয় কোটেশন যেটা বলেছি, never before in history have 50 designers made decisions that would have an impact on 2 billion people. Social media apps are meticulously designed using human psychology to maximize engagement, and from color schemes to content layouts. These powerful statements from the documentary resonate deeply, unveiling the true nature of interaction with technology and the business model selling you. Facebook, other social media platforms, they earn revenue from advertising. But what they truly sell are you and your attention. Your time and personal data are collected and provided to advertising agencies and other companies to deeply targeted ads. The relentless pursuit of your attention drives constant updates and new features, ensuring you spend maximum time on their services. The core dilemma connects people and simplifies life. This is the ideal. Actually, the reality is different. It prioritizes attention and drives disconnection. You're connected to social media and you're disconnected from people. Think when you are having lunch or dinner in the table, 5 members, your mother, father, brother, sister, everybody is busy on the phone. What they're eating, they don't care. So it's a disconnection. But ideally, it is supposed to like create a kind of connection. So manipulating your news feed, personalized feeds, like every user's news feed is uniquely captured by algorithms, even for individuals with similar profiles. And targeted ads, this personalization allows for specific ads, posts, and news to display, maximizing user engagement and hidden control. What we perceive as beneficial use is, in fact, the technology companies using us for their profits. Our personal data is constantly utilized to manipulate what we see, shaping our perceptions and habits. Think about likes. When the like button was created at that time, people thought that this like button will have a good impact for the society. But unfortunately, we are like getting more curious to get more like, and it became addiction. And they added more like love, wow, angry, sad, all those reactions were added, and it created a kind of feelings that where we understand how much feelings someone has for you. The unseen toll, mental health or control, depression and social media are interconnected. Suppose somebody provided a bad comment on your status or post and you are sad. While offering a space to discuss mental health, and social media can also be a significant cause of depression, directly or indirectly. Controlling our minds, our thoughts, perspectives, opinions, or even personal tastes are subtle and yet powerfully controlled by these platforms. And subconscious consent, we unknowingly grant these companies immense power by accepting their terms and conditions, giving them access to our deepest preferences. And the dilemma serves as a stark reminder of the hidden realities, urging us to understand how our lives are being shaped by these powerful yet unseen forces. So I believe that this discussion on social media and the dark truth of reality is helpful for you. That's it. Thank you very much for listening to me.